মহাভারত যে রামায়ণের পরকালে প্রণীত, তাহা হৈলর সাহেব ভিন্ন বোধহয় আর কেহই সহজ অবস্থায় অস্বীকার করিবেন না। অন্যান্য অনুকৃত এবং অনুকরণের নায়ক সকলে যতটা প্রভেদ দেখা যায়, রামে ও যুধিষ্ঠিরে তাহার অপেক্ষা অধিক প্রভেদ নহে। রামায়ণের অমিত বলধারী বীর, জিতেন্দ্রীয়, ভাতৃবৎসল লক্ষণ মহাভারতে অর্জুনে পরিণত হইয়াছেন এবং ভরত শত্রুঘ্ন নকুল সহদেব হইয়াছেন। ভীম নূতন সৃষ্টি, তবে কুম্ভকর্ণের একটু ছায়ায় দাঁড়াইয়াছেন। রামায়ণে রাবণ, মহাভারতে দুর্যোধন, রামায়ণে বিভীষণ, মহাভারতে বিদুর, অভিমন্যু ইন্দ্রজিতের অস্থিমজ্জা লইয়া গঠিত হইয়াছে। এদিকে রাম ভ্রাতা ও পত্নী সহিত বনবাসী, যুধিষ্ঠিরও ভ্রাতা ও পত্নী সহিত বনবাসী। উভয়ই রাজ্যচ্যুত। একজনের পত্নী অপহৃতা, আর একজনের পত্নী সভা মধ্যে অপমানিতা। উভয়ই মহাকাব্যের সারভূত সমরানলে সেই অগ্নি জ্বলন্ত, একে স্পষ্টত অপরে অস্পষ্টত। উভয় কাব্যের উপন্যাস ভাগ এই যে, যুবরাজ রাজচ্যুত হইয়া ভ্রাতা ও পত্নী সহ বনবাসী, পরে সমরে প্রবৃত্ত, পরে সমর বিজয় হইয়া পুনর্বার স্বরাজ্যে স্থাপিত। ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাতেই সেই সাদৃশ্য আছে। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাঙালি দেখে ইংরেজ সভ্যতায়, শিক্ষায়, বলে, ঐশ্বর্যে, সুখে, সর্বাংশে বাঙালি হইতে শ্রেষ্ঠ। বাঙালি কেননা ইংরেজের মতো হইতে চাইবে, কিন্তু কি প্রকারে সেরূপ হইবে? বাঙালি মনে করে ইংরেজ যাহা যাহা করে সেইরূপ করিলে ইংরেজের মতো সভ্য, শিক্ষিত, সম্পন্ন, সুখী হইব। অন্য যে কোনো জাতিই হোক না কেন, এই অবস্থাপন্ন হইলে ঐরূপ করিত। বাঙালির স্বভাবের দোষে এই অনুকরণ প্রবৃত্তি নহে। অন্তত বাঙালির তিনটি প্রধান জাতি, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, আর্য বংশ সম্ভূত, আর্য শোণিত তাহাদের শরীরে অদ্যাপি বহিতেছে। বাঙালি কখনোই বানরের ন্যায় কেবল অনুকরণের জন্যই অনুকরণ প্রিয় হইতে পারে না। এই অনুকরণ স্বাভাবিক এবং পরিণামে মঙ্গলপ্রদ হইতে পারে। যাহারা আমাদিগের কৃত ইংরেজের আহার ও পরিচ্ছদের অনুকরণ দেখিয়া রাগ করেন, তাহারা ইংরেজকৃত ফরাসিদিগের আহার পরিচ্ছদের অনুকরণ দেখিয়া কি বলিবেন? নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুকরণ। শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ অনুকরণ। জগদীশ্বর কৃপায় ঊনবিংশ শতাব্দীতে আধুনিক বাঙালি নামে এক অদ্ভুত জন্তু এই জগতে দেখা গিয়েছে। পশু তত্ত্ববিদ পণ্ডিতেরা পরীক্ষা দ্বারা স্থির করিয়াছেন যে এই জন্তু বাহ্যত মনুষ্য লক্ষণাক্রান্ত, হস্তে পদে 5 আঙ্গুলি, ল্যাঙ্গুল নাই এবং অস্থি এবং মস্তিষ্ক বাইমেনা জাতির সদৃশ বটে। তবে অন্তঃস্বভাব সম্বন্ধে সেরূপ নিশ্চয়তা এখনো হয় নাই। কেহ কেহ বলেন ইহারা অন্তঃসম্বন্ধেও মনুষ্য বটে, কেহ কেহ বলেন ইহারা বাইরে মনুষ্য এবং অন্তরে পশু। এই তত্ত্বের মীমাংসা জন্য শ্রীযুক্ত বাবু রাজনারায়ণ বসু 1794 শকের চৈত্র মাসে বক্তৃতা করেন। এক্ষণে তাহা মুদ্রিত করিয়াছেন। তিনি এ বক্তৃতায় পশুপক্ষই সমর্থন করিয়াছেন। আমরা কোন মতাবলম্বী? আমরাও বাঙালির পশুতত্ত্ববাদী। আমরা ইংরাজি সংবাদপত্র হইতে এ পশুতত্ত্ব অভ্যাস করিয়াছি। কোন কোন তাম্রশ্মশ্রু ঋষির মত এই যে, যেমন বিধাতা ত্রিলোকের সুন্দরীগণের সৌন্দর্য তিল তিল সংগ্রহ করিয়া তিলোত্তমা সৃজন করিয়াছিলেন, সেইরূপ পশুবৃত্তি তিল তিল করিয়া সংগ্রহপূর্বক এই অপূর্ব নব্য বাঙালি চরিত্র সৃজন করিয়াছেন। শৃগাল হইতে সঠতা, কক্কুর হইতে তোষামোদ ও ভিক্ষানুরাগ, মেষ হইতে ভীরুতা, বানর হইতে অনুকরণ পটুতা এবং গর্ধব হইতে গর্জন, এই সকল একত্র করিয়া দ্বিতণ্ডল উজ্জ্বলকারী ভারতবর্ষের ভরসার বিষয়ভূত এবং ভট্ট মক্ষ মূলরের আদরের স্থল নব্য বাঙালিকে সমাজ আকাশে উদিত করিয়াছেন।
যেমন সুন্দরী মণ্ডলে তিলোত্তমা, গ্রন্থ মধ্যে রিচার্ডসন সিলেকশনস, যেমন পোশাকের মধ্যে ফকিরের জামা, মদের মধ্যে পঞ্চ, খাদ্যের মধ্যে খিচুড়ি, তেমনি এই মহাত্মাদিগের মতে মনুষ্যের মধ্যে নব্য বাঙালি। যেমন ক্ষীরদ সমুদ্র মন্থন করিলে চন্দ্র উঠিয়া জগৎ আলো করিয়াছিল, তেমনি পশু চরিত্র সাগর মন্থন করিয়া এই অনিন্দনীয় বাবু চাঁদ উঠিয়া ভারতবর্ষ আলো করিতেছেন। রাজনারায়ণ বাবুর ন্যায় যে সকল অমৃতলুব্ধ লোক রাহু হইয়া এই কলঙ্কশূন্য চাঁদকে গ্রাস করিতে চান, আমরা তাহাদের নিন্দা করি। বিশেষত রাজনারায়ণবাবুকে বলি যে আপনি এই গ্রন্থ মধ্যে গোমাংস ভোজন নিষেধ করিয়াছেন, তবে বাঙালির মুন্ড খাইতে বসিয়াছেন কেন? গরু হইতে বাঙালি কিসে অপকৃষ্ট? গরুও যেমন উপকারী, নব্য বাঙালিও সেইরূপ। ইহারা সংবাদপত্র রূপ ভাণ্ড ভাণ্ড সুস্বাদু দুগ্ধ দিতেছে, চাকরি লাঙল কাঁধে লইয়া জীবনক্ষেত্র কর্ষণপূর্বক ইংরেজ চাষার ফসলের জোগাড় করিয়া দিতেছে, বিদ্যার ছালা পিঠে করিয়া কালেজ হইতে ঝাঁপাখানায় আনিয়া ফেলিয়া চিনির বলদের নাম রাখিতেছে, সমাজ সংস্কারের গাড়িতে বিলাতি মাল বোঝাই দিয়া রসের বাজারে চোলাই করিতেছে এবং দেশ হিতের ঘানি গাছে স্বার্থ সর্পণ পেষণ করিয়া যশের তেল বাহির করিতেছে। এত গুণের গরুকে কি বধ করিতে আছে? কিন্তু যিনি বাঙালির যত নিন্দা করুন, বাঙালি তত নিন্দনীয় নহে। রাজনারায়ণ বাবুও বাঙালির যত নিন্দা করিয়াছেন, বাঙালি তত নিন্দনীয় নহে। অনেক স্বদেশ বৎসল যে অভিপ্রায়ে বাঙালি নিন্দা করেন, রাজনারায়ণ বাবুও সেই অভিপ্রায়ে বাঙালির নিন্দা করিয়াছেন। বাঙালির হিতার্থ সেকালে আর একালে নিরপেক্ষভাবে তুলনা তাহার উদ্দেশ্য নহে। একালের দোষ নির্বাচনই তাহার উদ্দেশ্য। একালের গুণগুলির প্রতি তিনি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন নাই, করাও নিষ্প্রয়োজন। কেননা আমরা আপনাদিগের গুণের প্রতি পলকের জন্য সন্দেহযুক্ত নহি। নব্য বাঙালির অনেক দোষ, কিন্তু সকল দোষের মধ্যে অনুকরণানুরাগ সর্ববাদী সম্মত। কি ইংরেজ কি বাঙালি, সকলেই ইহার জন্য বাঙালি জাতিকে অহরহ তিরস্কৃত করিতেছেন। তদ্বিষয়ে রাজনারায়ণবাবু যাহা বলিয়াছেন তাহা উদ্ধৃত করিবার আবশ্যকতা নাই। সে সকল কথা আজিকালি সকলেরই মুখে শুনিতে পাওয়া যায়। আমরা যে সকল কথা স্বীকার করি এবং ইহাও স্বীকার করি যে রাজনারায়ণবাবু যাহা বলিয়াছেন তাহার অনেকগুলি সঙ্গত, কিন্তু অনুকরণ সম্বন্ধে দুই একটি সাধারণ ভ্রম আছে। অনুকরণ মাত্র কি দুষ্য, তাহা কদাচ হইতে পারে না। অনুকরণ ভিন্ন প্রথম শিক্ষার উপায় কিছুই নাই। যেমন শিশু বয়ঃপ্রাপ্তির বাক্যানুকরণ করিয়া কথা কহিতে শেখে, যেমন সে বয়ঃপ্রাপ্তের কার্য সকল দেখিয়া কার্য করিতে শেখে। অসভ্য ও অশিক্ষিত জাতি সেইরূপ সভ্য এবং শিক্ষিত জাতির অনুকরণ করিয়া সকল বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হয়। অতএব বাঙালি যে ইংরেজের অনুকরণ করিবে, ইহা সঙ্গত ও যুক্তিসিদ্ধ। সত্য বটে, আদিম সভ্য জাতি বিনানুকরণে স্বতঃশিক্ষিত এবং সভ্য হইয়াছিল। প্রাচীন ভারতীয় ও মিশরীয় সভ্যতা কাহারও অনুকরণ লব্ধ নহে। কিন্তু যে আধুনিক ইউরোপীয় সভ্যতা সর্বজাতীয় সভ্যতার মধ্যে শ্রেষ্ঠ, তাহা কিসের ফল? তাহাও রোম ও ইউনানি সভ্যতার অনুকরণের ফল। রোমক সভ্যতাও ইউনানি সভ্যতার অনুকরণ ফল। যে পরিমাণে বাঙালি ইংরেজের অনুকরণ করিতেছে, পুরাবৃত্তজ্ঞ জানেন যে ইউরোপীয়রা প্রথম অবস্থাতে তদপেক্ষা অল্প পরিমাণে ইউনানিয়ের, বিশেষত রোমকীয়ের অনুকরণ করেন নাই। প্রথম অবস্থাতেই অনুকরণ করিয়াছিলেন বলিয়াই এখন এ উচ্চ সোপানে দাঁড়াইয়াছেন। শৈশবে পরের হাত ধরিয়া যে জলে নামিতে না শিখিয়াছে, সে কখনোই সাঁতার দিতে শিখে নাই, কেননা ইহজন্মে তাহার জলে নামাই হইল না। শিক্ষকের লিখিত আদর্শ দেখিয়া যে প্রথমে লিখিতে না শিখিয়াছে, সে কখনোই লিখিতে শিখে নাই। বাঙালি যে ইংরেজের অনুকরণ করিতেছে, ইহা বাঙালির ভরসা। তবে লোকের বিশ্বাস এই যে অনুকরণের ফলে কখন প্রথম শ্রেণীর উৎকর্ষ প্রাপ্তি হয় না। কিসে জানিলে? প্রথম সাহিত্য সম্বন্ধে দেখো। পৃথিবীর কতকগুলি প্রথম শ্রেণীর কাব্য,
কেবল অনুকরণ মাত্র। ড্রাইডেন এবং বোয়ালের অনুকারী পোপের অনুকারী জনসন, এইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র লেখকদিকে দৃষ্টান্ত দেখাইয়া আমরা এই কথা সপ্রমাণ করিতে চাহি না। বর্জিলের মহাকাব্য হোমরের প্রসিদ্ধ মহাকাব্যের অনুকরণ। সমুদয় রোমক সাহিত্য ইউনানি সাহিত্যের অনুকরণ। যে রোমক সাহিত্য বর্তমান ইউরোপীয় সভ্যতার ভিত্তি, তাহা অনুকরণ মাত্র। কিন্তু বিদেশীয় উদাহরণ দূরে থাকুক, আমাদিগের স্বদেশে দুইখানি মহাকাব্য আছে, তাহাকে মহাকাব্য বলে না, গৌরবার্থ ইতিহাস বলে। তাহা পৃথিবীর সকল কাব্যের শ্রেষ্ঠ। গুণে উভয়ই প্রায় তুল্য, অল্প তারতম্য, একখানি আর একখানির অনুকরণ। মহাভারত যে রামায়ণের পরকালে প্রণীত, তাহা হৈলর সাহেব ভিন্ন বোধহয় আর কেহই সহজ অবস্থায় অস্বীকার করিবেন না। অন্যান্য অনুকৃত এবং অনুকরণের নায়ক সকলে যতটা প্রভেদ দেখা যায়, রামে ও যুধিষ্ঠিরে তাহার অপেক্ষা অধিক প্রভেদ নহে। রামায়ণের অমিত বলধারী বীর, জিতেন্দ্রীয়, ভাতৃবৎসল লক্ষণ মহাভারতে অর্জুনে পরিণত হইয়াছেন এবং ভরত শত্রুঘ্ন নকুল সহদেব হইয়াছেন। ভীম নূতন সৃষ্টি, তবে কুম্ভকর্ণের একটু ছায়ায় দাঁড়াইয়াছেন। রামায়ণে রাবণ, মহাভারতে দুর্যোধন, রামায়ণে বিভীষণ, মহাভারতে বিদুর, অভিমন্যু ইন্দ্রজিতের অস্থিমজ্জা লইয়া গঠিত হইয়াছে। এদিকে রাম ভ্রাতা ও পত্নী সহিত বনবাসী, যুধিষ্ঠিরও ভ্রাতা ও পত্নী সহিত বনবাসী, উভয়ই রাজ্যচ্যুত। একজনের পত্নী অপহৃতা, আর একজনের পত্নী সভা মধ্যে অপমানিতা। উভয়ই মহাকাব্যের সারভূত সমরানলে সেই অগ্নি জ্বলন্ত, একে স্পষ্টত অপরে অস্পষ্টত। উভয় কাব্যের উপন্যাস ভাগ এই যে, যুবরাজ রাজচ্যুত হইয়া ভ্রাতা ও পত্নী সহ বনবাসী, পরে সমরে প্রবৃত্ত, পরে সমর বিজয় হইয়া পুনর্বার স্বরাজ্যে স্থাপিত। ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাতেই সেই সাদৃশ্য আছে। কুশীলবের পালা মণিপুরে বভ্রুবাহন কর্তৃক অভিনীত হইয়াছে, মিথিলায় ধনুর্ভঙ্গ, পাঞ্চালে মৎস্যবিন্ধনে পরিণত হইয়াছে। দশরথকৃত পাপে এবং পাণ্ডুকৃত পাপে বিলক্ষণ ঐক্য আছে। মহাভারতকে রামায়ণের অনুকরণ বলিতে ইচ্ছে না হয় না বলুন, কিন্তু অনুকরণীয় এবং অনুকৃতে ইহার অপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ অতি বিরল। কিন্তু মহাভারত অনুকরণ হইয়াও কাব্য মধ্যে পৃথিবীতে অন্যত্র অতুল। একা রামায়ণই তাহার তুলনীয়, অতএব অনুকরণ মাত্র হেয় নহে। পরে সমাজ সম্বন্ধে দেখো, যখন রোমকেরা ইউনানীয় সভ্যতার পরিচয় পাইলেন, তখন তাহারা কায়মনোবাক্যে ইউনানীয় দিকের অনুকরণে প্রবৃত্ত হইলেন। তাহার ফল কিকিরোর বাগ্মিতা, তাসিতসের ইতিবৃত্ত গ্রন্থ, বর্জিলের মহাকাব্য, প্লতস ও টেবেন্সের নাটক, হরেস ও ওবিদের গীতিকাব্য, পেপিনিয়নের ব্যবস্থা, সেনেকার ধর্মনীতি, আন্তনৈন দিকের রাজধর্ম, লুকালসের ভোগাশক্তি, জনসাধারণের ঐশ্বর্য এবং সম্রাটগণের স্থাপত্যকৃতি। আধুনিক ইউরোপীয় দিকের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। ইতালীয় ফরাসি সাহিত্য গ্রিক ও রোমীয় সাহিত্যের অনুকরণ, ইউরোপীয় ব্যবস্থাশাস্ত্র রোমক ব্যবস্থাশাস্ত্রের অনুকরণ, ইউরোপীয় শাসন প্রণালী রোমকীয়ের অনুকরণ। কোথাও সেই ইম্পিরেটর, কোথাও সেই সেনেট, কোথাও সেই প্লেবের শ্রেণী, কোথাও ফোরাম, কোথাও সেই মিউনিসিপিয়াম। আধুনিক ইউরোপীয় স্থাপত্য ও চিত্রবিদ্যাও ইউনানি ও রোমক মূল বিশিষ্ট। এই সকলই প্রথমে অনুকরণ মাত্রই ছিল, এক্ষণে অনুকরণাবস্থ পরিত্যাগ করিয়া পৃথক ভাবাপন্ন ও উন্নত হইয়াছে। প্রতিভা থাকিলেই এরূপ ঘটে। প্রথম অনুকরণ মাত্র হয়, পরে অভ্যাসে উৎকর্ষ প্রাপ্ত হওয়া যায়। যে শিশু প্রথম লিখিতে শেখে, তাহাকে প্রথমে গুরুর হস্তাক্ষরের অনুকরণ করিতে হয়। পরিণামে তাহার হস্তাক্ষর স্বতন্ত্র হয় এবং প্রতিভা থাকিলে সে গুরুর অপেক্ষাও ভালো লিখিয়াও থাকে। তবে প্রতিভা শূন্যের অনুকরণ বড় কদর্য হয় বটে। যাহার যে বিষয়ে নৈসর্গিক শক্তি নাই, যে চিরকালই অনুকারী থাকে, তাহার স্বাতন্ত্র্য কখনো দেখা যায় না। ইউরোপীয় নাটক ইহার বিশিষ্ট উদাহরণ। ইউরোপীয় জাতি মাত্রেই নাটক আদৌ ইউনানি নাটকের অনুকরণ।
কিন্তু প্রতিভার গুণে স্পেনীয় এবং ইংল্যান্ডীয় নাটক শীঘ্রই স্বাতন্ত্র্য লাভ করিল এবং ইংল্যান্ড এ বিষয়ে গ্রীসের সমকক্ষ হইল। এদিকে এতদ্বিষয়ে স্বাভাবিক শক্তিশূন্য রোমীয়, ইতালীয়, ফরাসি এবং জার্মানীয়গণ অনুকারী রহিলেন। অনেকেই বলেন যে শেষোক্ত জাতি সকলের নাটকের অপেক্ষাকৃত অনুৎকর্ষ তাহাদিগের অনুচিকিৎসার ফল। এটি ভ্রম, ইহা নৈসর্গিক ক্ষমতার অপ্রতুলেরই ফল। অনুচিকিৎসাও সেই অপ্রতুলের ফল, অনুচিকিৎসাও কার্যকারণ নহে। অনুকরণ যে গালি বলিয়া আজিকালি পরিচিত হইয়াছে, তাহার কারণ প্রতিভাশূন্য ব্যক্তির অনুকরণে প্রবৃত্তি। অক্ষম ব্যক্তির কৃতে অনুকরণ অপেক্ষা ঘৃণাকর আর কিছুই নাই। এক মন্দ তাহাতে অনুকরণ, নচেত অনুকরণ মাত্র ঘৃণ্য নহে, এবং বাঙালির বর্তমান অবস্থায় তাহা দোষের নহে, বরং এরূপ অনুকরণই স্বভাবসিদ্ধ। ইহাতে যে বাঙালির স্বভাবের কিছু বিশেষ দোষ আছে, এমন বোধ করিবার কারণ নির্দেশ করা কঠিন। ইহা মানুষের স্বভাবসিদ্ধ দোষ বা গুণ। যখন উৎকৃষ্টে এবং অপকৃষ্টে একত্রিত হয়, তখন অপকৃষ্ট স্বভাবতই উৎকৃষ্টের সমান হইতে চাহে। সমান হইবার উপায় কি? উপায় উৎকৃষ্ট যেরূপ করে সেইরূপ করো, সেইরূপ হইবে। তাহাকেই অনুকরণ বলে। বাঙালি দেখে ইংরেজ সভ্যতায় শিক্ষায়, বলে, ঐশ্বর্যে, সুখে সর্বাংশে বাঙালি হইতে শ্রেষ্ঠ। বাঙালি কেননা ইংরেজের মতো হইতে চাইবে, কিন্তু কি প্রকারে সেইরূপ হইবে? বাঙালি মনে করে ইংরেজ যাহা যাহা করে সেইরূপ করিলে ইংরেজের মতো সভ্য, শিক্ষিত, সম্পন্ন, সুখী হইব। অন্য যে কোনো জাতিই হোক না কেন এই অবস্থাপন্ন হইলে ঐরূপ করিত। বাঙালির স্বভাবের দোষে এই অনুকরণ প্রবৃত্তি নহে। অন্তত বাঙালির তিনটি প্রধান জাতি, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, আর্য বংশ সম্ভূত, আর্য শোণিত তাহাদের শরীরে অদ্যাপি বহিতেছে। বাঙালি কখনোই বানরের ন্যায় কেবল অনুকরণের জন্যই অনুকরণ প্রিয় হইতে পারে না। এই অনুকরণ স্বাভাবিক এবং পরিণামে মঙ্গলপ্রদ হইতে পারে। যাহারা আমাদিগের কৃত ইংরেজের আহার ও পরিচ্ছদের অনুকরণ দেখিয়া রাগ করেন, তাহারা ইংরেজকৃত ফরাসিদিগের আহার পরিচ্ছদের অনুকরণ দেখিয়া কি বলিবেন? এ বিষয়ে বাঙালির অপেক্ষা ইংরেজরা অল্পাংশে অনুকারী। আমরা অনুকরণ করি জাতীয় প্রভুর, ইংরেজরা অনুকরণ করে কাহার? ইহা আমরা অবশ্য স্বীকার করি যে বাঙালি যে পরিমাণে অনুকরণে প্রবৃত্ত ততটা বাঞ্ছনীয় না হইতে পারে। বাঙালির মধ্যে প্রতিভাশূন্য অনুকারীই বাহুল্য, এবং তাহাদিগকে প্রায় গুণভাগের অনুকরণে প্রবৃত্ত না হইয়া দোষভাগের অনুকরণেই প্রবৃত্ত দেখা যায়। এইটি মহা দুঃখ। বাঙালি গুণের অনুকরণে তত পটু নহে, দোষের অনুকরণে ভূমণ্ডলে অদ্বিতীয়। এই জন্যই আমরা বাঙালির অনুকরণ প্রবৃত্তিকে গালি পারি, এবং এই জন্যই রাজনারায়ণবাবু যাহা যাহা বলিয়াছেন তাহার অনেকগুলিকে যথার্থ বলিয়া স্বীকার করিতেছি। যেখানে অনুকারী প্রতিভাশালী, সেখানেও অনুকরণের দুইটি মহৎ দোষ আছে। একটি বৈচিত্র্যের বিঘ্ন। এ সংসারে একটি প্রধান সুখ বৈচিত্র্য ঘটিত। জগতিতলস্থ সর্বপদার্থ যদি এক বর্ণের হইত, তবে জগৎ কি এত সুদৃশ্য হইত? সকল শব্দ যদি এক প্রকার হইত, মনে করো কোকিলের স্বরের ন্যায় রব ভিন্ন পৃথিবীতে অন্য কোনো প্রকার শব্দ না থাকিত, তবে কি সে শব্দ সকলের কর্ণজরাকর হইত না? আমরা সেরূপ স্বভাব পাইলে না হইতে পারিত, কিন্তু এক্ষণে আমরা যে প্রকৃতি লইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি, তাহাতে বৈচিত্র্যেই সুখ। অনুকরণে এই সুখের ধ্বংস হয়। ম্যাকবেথ উৎকৃষ্ট নাটক, কিন্তু পৃথিবীর সকল নাটক ম্যাকবেথের অনুকরণে লিখিত হইলে নাটকে আর কি সুখ থাকিত? সকল মহাকাব্য রঘুবংশের আদর্শে লিখিত হইলে কে আর কাব্য পড়িত? দ্বিতীয়, সকল বিষয়ই যত্নপূর্ণ পুণ্যে উৎকর্ষের সম্ভাবনা, কিন্তু পরবর্তী কার্য পূর্ববর্তী কার্যের অনুকরণ মাত্র হইলে চেষ্টা কোনো প্রকার নূতন পথে যায় না, সুতরাং কার্যের উন্নতি ঘটে না। তখন ধারাবাহিকতা প্রাপ্ত হইতে হয়। ইয়া কি শিল্প সাহিত্য, বিজ্ঞান, কি সামাজিক কার্য, কি মানসিক অভ্যাস, সকল সম্বন্ধেই সত্য। মানুষের শারীরিক ও মানসিক বৃত্তি সকলেরই সমকালিক, যথোচিত স্ফূর্তি এবং উন্নতি মনুষ্য দেহ ধারণের প্রধান উদ্দেশ্য। তবে যাহাতে
কতকগুলির অধিকতর পরিপুষ্টি এবং কতকগুলির প্রতি তাচ্ছিল্য জন্মে, তাহা মনুষ্যের অনিষ্টকর। মনুষ্য অনেক এবং একজনের মনুষ্যের সুখও বহুবিধ। তত্ত্বাবৎ সাধনের জন্য বহুবিধ ভিন্ন ভিন্ন প্রকারের কার্যের আবশ্যকতা। ভিন্ন ভিন্ন প্রকারের কার্য ভিন্ন ভিন্ন প্রকৃতির লোকের দ্বারা ভিন্ন সম্পন্ন হইতে পারে না। এক শ্রেণীর চরিত্রের লোকের দ্বারা বহু প্রকারের কার্য সাধিত হইতে পারে না। অতএব সংসারে চরিত্র বৈচিত্র্য, কার্য বৈচিত্র্য এবং প্রবৃত্তির বৈচিত্র্য প্রয়োজন। তদ্ব্যতীত সমাজে সকল বিষয়ে মঙ্গল নাই। অনুকরণ প্রবৃত্তিতে ইহাই ঘটে যে অনুকারীর চরিত্র, তাহার প্রবৃত্তি এবং তাহার কার্য অনুকরণীয়ের ন্যায় হয়, পথান্তরে গমন করিতে পারে না। যখন সমাজস্থ সকলেই বা অধিকাংশ লোক বা কার্যক্ষম শ্রেষ্ঠ ব্যক্তিগণ একই আদর্শের অনুকারী হয়েন, তখন এই বৈচিত্র্যহানি অতি গুরুতর হইয়া ওঠে। মনুষ্য চরিত্রের সর্বাঙ্গীন স্ফূর্তি ঘটে না। সর্বপ্রকারের মনোবৃত্তি সকলের মধ্যে যথোচিত সামঞ্জস্য থাকে না। সর্বপ্রকারের কার্য সম্পাদিত হয় না। মনুষ্যের কপালে সকল প্রকার সুখ ঘটে না। মনুষ্যত্ব অসম্পূর্ণ থাকে, সমাজ অসম্পূর্ণ থাকে, মনুষ্য জীবন অসম্পূর্ণ থাকে। আমরা যে কয়টি কথা বলিয়াছি তাহাতে নিম্নলিখিত তত্ত্ব সকলের উপলব্ধি হইতে পারে। 1. সামাজিক সভ্যতার আদি দুই প্রকার। কোনো কোনো সমাজ সত্য সভ্য হয়, কোনো কোনো সমাজ অন্যত্র হইতে শিক্ষা লাভ করে। প্রথমোক্ত সভ্যতা লাভ বহুকাল সাপেক্ষ, দ্বিতীয়োক্ত আশু সম্পন্ন হয়। 2. যখন কোনো অপেক্ষাকৃত অসভ্য জাতি সভ্যতার জাতির সংস্পর্শ লাভ করে, তখন দ্বিতীয় পথে সভ্যতা অতি দ্রুত গতিতে আসিতে থাকে। সে স্থলে সামাজিক গতি এইরূপ হয় যে অপেক্ষাকৃত অসভ্য সমাজ সভ্যতর সমাজের সর্বাঙ্গীন অনুকরণে প্রবৃত্ত হয়। ইহাই স্বাভাবিক নিয়ম। 3. অতএব বঙ্গীয় সমাজে দৃশ্যমান অনুকরণ প্রবৃত্তি অস্বাভাবিক বা বাঙালির চরিত্র দোষজনিত নহে। 4. অনুকরণ মাত্রই অনিষ্টকারী নহে, কখনো কখনো তাহাতে গুরুতর সুফলও জন্মে। প্রথম অবস্থায় অনুকরণ, পরে সাধারণত আপনিই আসে। বঙ্গীয় সমাজের অবস্থা বিবেচনা করিলে এই অনুকরণ প্রবৃত্তি যে ভালো নহে এমত নিশ্চয় বলা যাইতে পারে না। ইহাতে ভরসা স্থলও আছে। 5. তবে অনুকরণে গুরুতর কুফলও আছে। উপযুক্ত কাল উত্তীর্ণ হইলেও অনুকরণ প্রবৃত্তি বলবতী থাকিলে অথবা অনুকরণের যথার্থ সময়েই অনুকরণ প্রবৃত্তি অব্যবহিত রূপে স্ফূর্তি পাইলে সর্বনাশ উপস্থিত হইবে। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা প্রবন্ধ অনুকরণ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।